কিছু মানুষ থাকে যারা স্বপ্ন বদলালেও লক্ষ্য বদলায় না। আজকের গল্প এমনই এক মেয়ের। ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে পথ চলা শুরু। পথে এসেছে বাধা, মানিয়ে নেওয়ার লড়াই, তবুও স্বপ্ন থেমে থাকেনি। আজ সে একজন সফল নার্সিং গ্র্যাজুয়েট। তবে তার এই যাত্রার শুরুটা একেবারেই সহজ ছিল না। নদিয়ার প্রত্যন্ত গ্রাম নাজিরপুর থেকে উঠে আসা একজন মেয়ে, যার নাম দেবার্পিতা বাজপেয়ী। নদিয়ার নাজিরপুর, সেখানেই জন্ম ও বড় হয়ে ওঠা দেবার্পিতার। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী মেয়েটার স্বপ্ন ছিল একটাই, ডাক্তার হওয়া। কোভিডের সময় উচ্চ মাধ্যমিক পাশ করার পর 1 বছর ধরে চলে নিটের প্রস্তুতি। অনেক আশা ছিল, কিন্তু সব স্বপ্ন প্রথমবারেই পূরণ হয় না, আর সেখানেই জীবনের মোড় ঘুরে যায়। দেবার্পিতা, ছোটবেলা থেকে তুমি ডাক্তার হতে চেয়েছিলে, এটা কেন? ছোট থেকেই যখন মানুষের কোনো প্রবলেম হতো তখন হেল্প করতে ভালো লাগতো, তো সেটা ছোট থেকেই ছিল। থাকতে থাকতে যখন 11-12-এ পিওর সায়েন্স নিয়ে পড়লাম, তখন বায়োলজির প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করলো। সেখান থেকেই মনে হলো যদি আমি এরপরে ডাক্তারিটা পড়তে পারি, তাহলে আরও বৃহত্তর পরিসরে আমি মানুষের হেল্প করতে পারবো, আরও মানুষের কাছে থাকতে পারবো। একটা অপূর্ণ স্বপ্ন। তারপর মার হাত ধরে ওয়েবসাইটে খোঁজ, সেখান থেকেই ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে নার্সিং নিয়ে নতুন যাত্রা। প্রথমে মনটা মানতে পারেনি, পিওর সায়েন্সের ছাত্রী আর এখন নার্সিং। দেবার্পিতা, নার্সিং নিয়ে পড়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলে? তো যখন ডক্টর হওয়ার ইচ্ছেটা ছিল, সেটা যখন হলো না, তখন মনে হলো আর কোন প্রফেশনে গেলে পেশেন্টের কেয়ার দিতে পারবো বা মানুষের সাহায্য করতে পারবো। কোভিডের সময় আমরা যখন 11-12-এ পড়তাম, কোভিডটা ছিল, তো তখন আমরা দেখেছি যে নার্সরা কীভাবে 24/7 পেশেন্ট কেয়ার দিচ্ছে। তো এটা একটা অনেক বড় ফ্যাক্টর ছিল, যেখানে আমরা দেখেছি নার্স অ্যান্ড ডক্টররা কোলাবোরেটিভলি, মানে একই সাথে একটা কাজ করছে অ্যাজ এ গ্রুপ। যেমন কমিউনিটি পিপলের একটা ধারণা থাকে সাধারণ মানুষের, যে নার্সেসরা ডক্টরের আন্ডারে কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এরকম কিন্তু নয়। এখানে কি হয় যে নার্স অ্যান্ড ডক্টর অ্যাকচুয়ালি অ্যাজ এ টিম কাজ করে, যেমন আরও আদার হেলথ প্রফেশনালরা কাজ করে। নার্সিংয়ে আমি বিএসসি নার্সিং করছি, যেটা একটা প্রফেশনাল কোর্স প্লাস একটা গ্র্যাজুয়েশন কোর্স। তো প্রফেশনাল কোর্স বলে জব অপরচুনিটিস অনেক, জব রোলস অনেক, তো সেটাও একটা ফ্যাক্টর ছিল। নতুন শহর, নতুন মানুষ, বাড়ি থেকে দূরে থাকা, মন খারাপের প্রভাব পড়েছিল পড়াশোনাতেও। এখানে এসে প্রথম মানিয়ে নিতে কতটা অসুবিধা হয়েছিল? আচ্ছা, তো এর আগে কখনো আমি হোস্টেলে থাকিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হোস্টেলে ছিলাম। এর ডিপার্টমেন্টের সাথে মানিয়ে নিতে অনেক ইস্যু হয়েছিল, কারণ নার্সিংটা খুবই এমন একটা প্রোফাইল বা এমন একটা প্রফেশন যেখানে আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে হয়, যেমন চুল বাঁধা থেকে শুরু করে হাতের নখ রাখা, এগুলো অনেক কিছু মেনটেন করতে হয়। তো সেগুলো মেনটেন করতে একটু টাফ লেগেছিল। তারপরে ফার্স্ট সেমিস্টার রেজাল্টটা অনেকটা ডিটোরিয়েট করেছিল, এটার জন্য বহুত অ্যাবসেন্ট করেছি। তারপরে টিচাররা একদম 1-to-1 বোঝালেন যে কী করে অ্যাবসেন্টিজমের সাথে ইন্টারনাল মার্কস ভ্যারি করে। সেই জন্য আস্তে আস্তে ইমপ্রুভ হয় রেজাল্টটা সেকেন্ড-থার্ড সেমিস্টার থেকে। এখন তারপর থেকে ভালোই রেজাল্ট হচ্ছে। হিউম্যান অ্যানাটমির প্রতি গভীর ভালোবাসা আর শিক্ষকদের গাইডেন্স তাকে নিয়ে যায় প্রথম স্থানে। হিউম্যান অ্যানাটমির প্রতি এই যে ইন্টারেস্টটা, এটা কিভাবে গ্রো করলো? আমাদের নার্সিংয়ে প্রতিটা সেমিস্টারে প্রায় 6 to 7 সাবজেক্ট থাকে। তো যখন ফার্স্ট সেমিস্টারে এসেছিলাম, তখন একটা সাবজেক্ট ছিল হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো সাবজেক্টটা ইন্টারেস্টিং হয়ে উঠেছিল, কারণ সাবজেক্টটা হিউম্যান অর্গ্যানস কীভাবে কাজ করে, অর্গানে ব্লাড সার্কুলেশন কী করে হয়, অর্গানগুলো স্পেসিফিকলি কোন কোন পয়েন্টে কাজ করে, সেগুলো আমরা জানতে পেরেছিলাম। দেন যখন সেকেন্ড-থার্ড সেমিস্টারে যখন আসি, তখন একটা সাবজেক্ট ছিল অ্যাডাল্ট হেলথ নার্সিং, যেটাকে আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিংও বলি, যেখানে আমাদের বডি, হিউম্যান বডি, অর্গ্যান কী করে আমাদের বডির জন্য কাজ করে, কী করে মেডিসিনের সাথে কী করে কাজ করে, এগুলো সব আমরা ওই সাবজেক্টটাই পড়েছিলাম। তবে দেবার্পিতা শুধু বইয়ের পাতায় আটকে থাকেনি। ছোটবেলা থেকে ছবি আঁকা, রবীন্দ্র নৃত্য আর ফোক ডান্স, সব কিছুর সঙ্গেই সম্পর্ক আজও অটুট। কলেজের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, রাখি মেকিং কম্পিটিশন থেকে ধুনুচি ডান্স। জয়ও এসেছে একাধিকবার, কারণ শিক্ষা শুধু সিলেবাস নয়, নিজেকে তৈরি করারও জায়গা। নাচ, আঁকা, এই জিনিসগুলো কবে আমার লাইফের পার্ট হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি কখনো।
যখনই প্রথমত স্ট্রেসড ফিল হয়, যেমন আমাদের হসপিটাল ডিউটিস থাকে, তো সেখানে এত স্ট্রেসফুল সিচুয়েশনস দেখতে হয়, পেশেন্টের অনেক ধরনের সিচুয়েশন থাকে যেগুলো আমাদেরকে মেন্টালি অনেক স্ট্রেস দেয়। ইভেন তাছাড়াও অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যালস অনেক কিছু থাকে। তো এগুলো থেকে আমার একটা বেরিয়ে আসার ওয়ে আউট হচ্ছে ছবি আঁকা আর নাচ। মাঝে মাঝে রিলসও বানিয়ে নিই। তো এগুলো আমার জন্য অনেকটা হ্যাপি মোমেন্ট। ইটস লাইক আ চেরি অন টপ ফর মি। দেবার্পিতা, ছোট শহর থেকে যে স্টুডেন্টরা আসে তাদের অনেক সময় ইংরাজি বলতে পারা নিয়ে একটা দ্বিধা কাজ করে তাদের মনের মধ্যে। তোমারও এরকম হয়েছিল, তো সেই ব্যাপারটাকে কি করে কাটিয়ে উঠলে? ছোট থেকে পড়াশোনা বা স্কুলিং পুরোটাই আমার হোম টাউন থেকে হয়েছিল। তো আমার হোম টাউন নাজিরপুরে, নদিয়াতে। তো সেখানে সবাই বাংলাতেই কথা বলে, ইভেন আমার স্কুলেও সবাই বাংলাতেই কথা বলতো। তো এখানে যখন আসলাম, এসে দেখলাম যে পুরোটাই ইংলিশে হচ্ছে। তাছাড়াও আরও আদার্স অ্যাক্টিভিটি যেগুলো আমাদের ব্রেনের হোস্ট করে সবকিছু ইংলিশেই হতো। তো সেখান থেকে একটা শেখার ইচ্ছে, আমাদের বুকসগুলোও ইংলিশেই হয়, তো শিখতে তো হতোই। ডকুমেন্টারি দেখতাম, ফিল্মস দেখতাম ইংলিশে, কিছু বুকস পড়তাম, কখনো কখনো সেলফ হেল্প বুক করতাম, কখনো কখনো গল্পের বই পড়তাম, বাট বইগুলো ইংলিশে ছিল। তো এভাবে পড়তে পড়তে একটা ধাঁচ আস্তে আস্তে চলে আসে। ফ্যাকাল্টিরাও অনেক সময় হেল্প করেছিল, যেগুলো কোয়েশ্চেন পেপার লিখতে বা কোয়েশ্চেনের প্যাটার্ন লিখতে যে অসুবিধা হতো অ্যান্সার লিখতে, সেগুলোতে ফ্যাকাল্টিরা সবসময়তেই হেল্প করতেন, ওনারা ছিলেন। এসএসকেএম, নারায়ণা, লুম্বিনী, অন্তরা, বারাসাত হসপিটাল, ড্যাফোডিল হসপিটাল, একাধিক হাসপাতালে ইন্টার্নশিপ, আর সেখানেই বইয়ের জ্ঞান মিশেছে বাস্তবের সঙ্গে। কিন্তু একটা মুহূর্ত আজও সবচেয়ে বেশি মনে আছে। ফার্স্ট টাইম ডেলিভারি অ্যাসিস্ট করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তো আমরা ফার্স্টে ক্লিনিক্যাল ফিল্ডে যাওয়ার আগে আমাদের এখানে যে ল্যাবগুলো আছে ওখানে প্র্যাকটিস হয়। তো আমাদের ল্যাবে কিছু স্টিমুলেশন বেসড ডামি আছে। স্টিমুলেশন বেসড ডামি বলতে মানে যেমন রিয়েল লাইফে একটা মার যখন বেবি ডেলিভার হচ্ছে নর্মালি, সেটা যেরকমভাবেই হয় আমাদের ল্যাবের ডামিগুলোতেও সেরকমভাবেই আমাদের প্র্যাকটিস হচ্ছে। তো এই প্র্যাকটিসটা আমরা অনেকবার ল্যাবে করে থাকি। ম্যামরা থাকেন পাশে, তো তখন ল্যাবে তো ওনারাই গাইড করেন। তো এটা করে করে আমাদের একটা প্র্যাকটিস হয়ে যায়। সেখান থেকে যে রিয়েল লাইফে ক্লিনিক্যাল ফিল্ডে গিয়ে যখন রিয়েল এক্সপিরিয়েন্সটা পাই, এক্সপোজারটা পাই, তখন ওই ভয়টা আর থাকে না। তখন নিজের মধ্যে একটা সাহস থাকে যে না, আমি করে ফেলতে পারবো। তো প্রথমে বলি যে কীরকম এক্সপিরিয়েন্স ছিল। আমার যখন ফার্স্ট টাইম ডেলিভারি করতে গেছিলাম, তখন অঙ্কিতা ম্যাম আমাদের পাশে ছিলেন, আমাদের ওবিজের টিচার উনি। তো উনি লেবার রুমে গাউন পরে আমাদের পাশেই দাঁড়িয়েছিলেন। আমরা যখন অ্যাসিস্ট করছিলাম উনি পুরোটা সময় ছিলেন। আমি পুরোটা করেছি, কিন্তু উনি পাশে দাঁড়িয়ে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, কোনো ভুল হচ্ছে কি না হচ্ছে পুরোটা উনি অবজারভেশনে রেখেছিলেন। আর আমাদের টিচারদের সাথে আমাদের সম্পর্কটা এরকমই বিল্ড আপ হয়েছে, ওনারা কখনো আমাদেরকে শুধু স্টুডেন্ট বলে ভাবেন না। ওনারা এটা বলেন যে উই আর নার্সেস অ্যান্ড ইউ আর অলসো গোয়িং টু বি আ নার্সেস। তো ওনারা আমাদেরকে জুনিয়রের মতো ট্রিট করে। ইটস লাইক আ হোল কমিউনিটি টুগেদার, উই আর আ কমিউনিটি। কিছু মুহূর্ত পেশা নয়, পরিচয় হয়ে যায়। হয়তো সেদিনই দেবার্পিতা বুঝেছিল সে ঠিক জায়গাতেই এসেছে। আজ রাজীব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে প্লেসমেন্ট পেয়েছে সে। তবে এখানেই শেষ নয়। 2 বছর কাজের অভিজ্ঞতার পর এমএসসি ও পিএইচডি করে ভবিষ্যতে টিচিং প্রফেশনে আসতে চায় দেবার্পিতা। দেবার্পিতার গল্প আমাদের মনে করিয়ে দেয় সব স্বপ্ন এক পথে পূরণ হয় না, কখনো পথ বদলায়। কিন্তু লক্ষ্য যদি থাকে মানুষের পাশে দাঁড়ানো, নিজের কাজ আর শেখা, তাহলে অপরচুনিটি একদিন তার দরজায় এসে কড়া নাড়বেই।